শিরিন সুলতানা কঠিন দৃষ্টিতে আরবদের দিকে তাকালেন। তিনি এবার আমির চৌধুরীর পায়ের কাছে বসে বললেন, হ্যাঁ, আমি পাপী। আমার লোভ জন্মেছিল, প্রচণ্ড লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি রিয়াজকে ভালোবাসতাম, তবুও ওকে বিয়ে করিনি, কারণ ওর কাছে তখন টাকা ছিল না। আমার শখ শুধুমাত্র তোমার পক্ষে পূরণ করা সম্ভব আমির, তাই আমি তোমার সংসার ছাড়তে চাইনি। কিন্তু রিয়াজকে ভালোবাসতাম আমি, আবরার আমাদের ভালোবাসার চিহ্ন ছিল। কিন্তু সব তোমার জন্য হয়েছে। তুমি আবরারকে সুস্থ করার জন্য ওর টেস্ট না করলে আজ আমার ছেলে বেঁচে থাকতো। ওর টেস্ট করিয়েছ, তাই ওর ডিএনএ রিপোর্ট এসেছিল। তুমি সেই রিপোর্ট দেখে ফেললে সব শেষ হয়ে যেত। তোমার হসপিটাল, তাই আমার রিপোর্ট চেঞ্জ করার সাহস ছিল না। তাই তুমি রিপোর্ট দেখার আগে আমি আবরারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। না ও বেঁচে থাকবে, না কখনো আমার সত্য সবার সামনে আসবে। এজন্য আমি প্ল্যান করি, সিসি ক্যামেরা নষ্ট করে দেই, সুযোগ বুঝে আবরারকে ছাদে নিয়ে যাই। ভেবেছি ও পড়ে গেলে সবাই ভাববে খেলতে গিয়ে পড়ে গেছে। দোষ হবে দারোয়ানের, কারণ ও গেট খোলা রেখেছিল। কিন্তু অরুণিকা আমাকে দেখে ফেললো। আমি চাইতাম না ওই মেয়ে আমার ছেলের বউ হয়ে থাকুক। আর আবরারের মৃত্যুতে ওকে পাঠাতে পারলে আর সহজে আমি ওকে আমার আহানাফের জীবন থেকে সরাতে পারবো। তাই হয়েছে। আজ অরুণিকা আহানাফকে দু চোখে সহ্য করতে পারে না। আমির চৌধুরী সামনে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল। আহনাব, আমির চৌধুরীর দৃষ্টি অনুসরণ করে সবাই হলরুমের দরজার দিকে তাকালো। আহনাফকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে। সূর্য ভ্রুকুসকে আরাফকে বলল। আহুর তো আজ ফেরার কথা ছিল। আরাফ আমির চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চাচু, আপনি জানতেন আজ আহনাফ আসবে? আমির চৌধুরী মলিন মুখে বললেন, আমি জানতাম না তোমরা আমাদের কেন জড়ো করিয়েছো। আগে জানলেই আহনাবকে আজ রিলিজ দিতে মানা করতাম। আরাফ কপাল চেপে ধরে মুখ ঘুরিয়ে নিল। সূর্য আর ইভান আহনাফের কাছে আসতেই সে হাতের ইশারায় তাদের থামিয়ে দিল। আজই আহনাফের রিহাবে শেষ দিন ছিল। আমির চৌধুরীর তাকে আনার কথা, কিন্তু বাবাকে না দেখে সে নিজেই চলে এসেছে চৌধুরী ম্যানশনে। এসে দেখল বাসা খালি। কাজের মেয়ে জানালো সবাই হল রুমে জমায়েত হয়েছে। আহনাফ ব্যাগ রেখেই সোজা চলে গেল হল রুমে। হলরুমটি ভবনের ছাদের সাথে লাগোয়া। এমন জায়গায় জড়ো হওয়ার নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। তাই আহনাফ নিঃশব্দে ছাদে উঠে হলরুমের দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতরে দাদার আক্ষেপ শুনে সে মোটামুটি আন্দাজ করে ফেলেছে সমস্যা তার মাকে নিয়েই হয়েছে। তাই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। টিভির স্ক্রিনে চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেল আহনাফ। তুর্যের ফোনের সাথে সংযুক্ত সেই মনিটরে শিরিন সুলতানা ও তার প্রাক্তনের ঘনিষ্ঠ ছবি দৃশ্যমান। যদিও আহনাফকে কেউ খেয়াল করেনি, সবার মনোযোগ সেই মুহূর্তে শিরিন সুলতানার স্বীকারোক্তিতে। আহনাফও সবটা শুনল। সব শুনে ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল তার। যে ভাইকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, সে ভাই তো তার আপন ভাই না। যেই মাকে সে এত ভালোবাসতো, সেই মা তো তাকে ঠকিয়েছে। একে একে সবাইকে ঠকিয়েছে। সে তো মা না, সে তো মা হতে চায়নি। তার প্রয়োজন ছিল টাকা, আর টাকার জন্যই সে সংসার শুরু করেছে, সন্তান ধারণ করেছে। আহনাফ শিরিন সুলতানার সামনে এসে দাঁড়ালো। শিরিন সুলতানা চোখ নামিয়ে নিলেন। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমার কাছে ইনভেস্টমেন্ট ছিলাম। তুমি তো ভালোবেসে আমাকে পৃথিবীতে আনোনি, টাকার মায়ায় ধরে রাখতে আমাকে জন্ম দিয়েছ। এই মুহূর্তে আমার জীবনের প্রতি আমারই ঘৃণা জন্মে যাচ্ছে। আমি 10টা মানুষকে মুখ দেখাবো কিভাবে? বাবার সাথে তোমার না হয় আইনি সম্পর্ক, চাইলেই শেষ হয়ে যাবে। আমি নিজের অস্তিত্ব থেকে তোমাকে কিভাবে দূর করব? মানুষ আমাকে দেখলে ছি করবে, বলবে আমি এক জঘন্য নারীর সন্তান। তুমি আমাকে ড্রাগস দিয়েছো, ফাইন। আবরারকে মেরে ফেলেছো, গুড। পুরুকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, ফ্যান্টাস্টিক। তাই বলে বিয়ের পরও এমন নোংরা কাজ করলে? তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছো, আমার রক্তে তো দাগ লাগিয়ে দিয়েছো। ট্রাস্ট মি, আমার যদি একটা ক্রাইম মাফ হতো, আমি তোমাকে খুন করতাম আর পৃথিবী থেকে তোমাকে মিটিয়ে দিয়ে গর্বের সাথে বলতাম আমার কোনো মা নেই। আরাফ আহনাফের হাত ধরে তাকে একপাশে টেনে এনে বলল, ওনার সাথে কথা বলিস না, ওনার সেই যোগ্যতা নেই। তুই আমার ভাই, তুই চৌধুরী বাড়ির ছেলে, তোর পরিচয় এটা। তুই কোনো আফসোস করিস না।
হল রুম থেকে একে একে সবাই বেরিয়ে যার যার ফ্ল্যাটে চলে গেল। আমির চৌধুরী শিরিন সুলতানার সব প্রয়োজনীয় জিনিস কাজের মেয়েকে দিয়ে ঘর থেকে বের করে ফেলেছেন। দারোয়ানকে কড়াভাবে বলে দিয়েছেন শিরিন সুলতানাকে যাতে আর গেট দিয়ে ঢুকতে না দেয়। এই মুহূর্তে শিরিন সুলতানা গেটের বাইরে দাঁড়িয়ে পুরো চৌধুরী ম্যানশনে চোখ বুলিয়ে নিলেন আর মনে মনে বললেন, আমি সব হারালাম, কিন্তু মিস্টার আমির চৌধুরী, তোমাকে আমি শান্তি পেতে দেব না। তোমার একমাত্র ছেলের জীবন আমি কিভাবে ধ্বংস করি তুমি শুধু সেটা দেখবে। আর আহানাফ, তোর জীবন থেকে এমনভাবে আমি তোর ভালোবাসা কেড়ে নেব, চাইলেও ওকে আর কখনো পাবি না। এই 3 মাসে আমার ডিভোর্স হওয়ার আগেই তোর ডিভোর্সের গুঞ্জন শুরু হবে এই চৌধুরী ম্যানশনে। এমনভাবে পাঠাবো তোকে, তুই বাধ্য হবি তোর ভালোবাসার মানুষকে ছাড়তে। এরপরে আমি শান্ত হব। বসন্ত আগমনের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। মধ্যাহ্নের বেলায় স্নিগ্ধ রোদ উকিঝুঁকি দিচ্ছে, মিষ্টি বায়ু ছড়িয়ে পড়েছে ধরায়। রুহানি গেটের বাইরে দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। এলাকার কিশোরের দল সাইকেল প্রতিযোগিতা করছে। রুহানি তাদের মধ্যে টলু নামক এক ছেলের কাছে এসে অনুরোধের সুরে বলল, ছোট ভাই, তোমার সাইকেলটা আমাকে চালাতে দেবে? টলু চোখ মুখ কুঁচকে বলল, 10 মিনিট 100 টাকা, 1 ঘন্টা 1000। রুহানি কোমরে হাত রেখে শাসনের সুরে বলল, বড় আপুর সাথে বিজনেস, এত টাকা দাম রাখলে কেউ আসবে না তোর কাছে, একটু ডিসকাউন্ট দে। তুমি বলো। আধা ঘন্টা 50 টাকা। 50 মানি না, কোনো লাভ নাই, পুরোটাই লস। রুহানি টলুর মাথায় গাঁটটা মেরে বলল, আগে শোন, সাথে পাবি বিরিয়ানির দাওয়াত। কাল মা বিরিয়ানি রান্না করবে, আমি তোর জন্য 1 বক্স পাঠাবো। গরুর মাংস দেবো ঠাসা ঠাসা, ওকে? আচ্ছা। রুহানি টলুর গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী বাচ্চা, এখন সর। এই বলে টলুকে সরিয়ে সাইকেলে উঠে বসল রুহানি। টলু বলল, তুমি চালাতে পারো তো? রুহানি চোখের ইশারায় বোঝালো তার অনেক দিনের অভিজ্ঞতা। রুহানি সাইকেলে উঠে বসে কোনোভাবে ভারসাম্য রাখতে পারছে না। টলু বলল, খাইছে রে, তুমি তো সাইকেল ওঠাতেই পারো না, চালাবে কোন অভিজ্ঞতায়? তুই উইমেন পাওয়ার সম্পর্কে কিছু জানিস? না। ওই পাওয়ারে চালাবো, দেখ তুই। এই বলে সাইকেলে উঠে চালানো শুরু করলো রুহানি। ঢালু থেকে চালিয়ে নিচে নামতে লাগলো সে। হঠাৎ সে খেয়াল করলো সাইকেল থামাতে পারছে না সে। টলু অনেক লম্বা হওয়ায় সাইকেলের সিট অনেকটা উপরে তুলে দিয়েছিল। রুহানি সেই সিট নামাতে ভুলে গেছে। এখন রাস্তা অবধি তার পা পৌঁছচ্ছে না। টলু গালে হাত দিয়ে বলল, হায় হায়, খাইছে রে আমার সাইকেল, সিট নামালাম না কোন দুঃখে। টলুর বন্ধু তার কাঁধে হাত রেখে বলল, আব্বা আমাকে সোজা উপরে পাঠায় দেবে। এদিকে রুহানি পা দুটি সামনে উঠিয়ে রেখেছে। সাইকেলের ভারসাম্য ধরে রাখার জন্য সামনে তাকিয়ে দুপাশের হাতল ধরে রেখেছে সে। হঠাৎ দেখলো সামনে আরাফ হাঁটছে। রুহানি চেঁচিয়ে বলল, স্যার সরেন। তুর্য, ইভান আর আরাফ এলাকার দোকান থেকে চা খেয়ে সবেমাত্র বেরিয়েছে। আরাফ রুহানির কণ্ঠ শুনে পিছু ফিরতেই দেখলো রুহানি সাইকেল নিয়ে তার দিকে এগিয়ে আসে। রুহানি চোখ বন্ধ করে রেখেছে। আরাফ সাইকেলের সামনে এসে 2 হাতলের ব্রেকে চাপ দিয়ে শক্ত করে সাইকেলটি ধরে ফেললো। ব্রেক করতেই রুহানি সামনে ঝুঁকে পড়তেই আরাফের কপালের সাথে তার কপালে এসে ঠেকলো। রুহানি চোখ বুজে রেখেছে। সে বুঝতে পারলো সাইকেল থেমে গেছে। ধীরে ধীরে চোখ খুলল সে। আরাফের কপাল এখনও তার কপালে ঠেকানো। দুজনের চোখাচোখি হলো। রুহানি চোখ সরিয়ে হাতলের দিকে তাকালো। আরাফের 2 হাত তার 2 হাতের উপর শক্ত করে ধরে রেখেছে সে রুহানির হাত। এলাকার কিশোরদের দল ভিড় করে সেই দৃশ্য দেখছে। তুর্য ছেলেগুলোকে ধাওয়া দিতে তারা হৈ হৈ করতে করতে চলে গেল। আরাফ সোজা হয়ে দাঁড়ালো। রুহানি এখনও আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ হাতল ধরে এপাশ ওপাশ ঘোরাতেই রুহানি চেঁচিয়ে বলল, স্যার আমি পড়ে যাবো তো। আরাফ ভ্রু কুঁচকে বলল। তো নামো। রুহানি নামতে গিয়ে সাইকেল সহ কাত হয়ে গেল। আরাফ সঙ্গে সঙ্গে রুহানির কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আসলে কি? রুহানি ঠোঁট প্রসারিত করে বলল, রুহানি।
আরাফ টেনে নামালো তাকে। এদিকে টলু তুর্যের দিকে আর চোখে তাকাতে তাকাতে পা বাড়ালো। তুর্য ভ্রুকুসকে টলুর দিকে তাকাতেই সে চোখ খিচে তার সাইকেল দেখিয়ে বলল। আমার সাইকেল। তুর্য ধমকের সুরে বলল। নিয়ে ভাগ। রুহানির কাছ থেকে সাইকেল নিয়ে টলু বলল। বিরিয়ানি কিন্তু এবার 2 বক্স। আমার আটটা বের করে দেওয়ার জন্য 1 বক্স প্যালান্টি। ইভান ধাওয়া দেবে তার আগেই সাইকেল নিয়ে পালালো টলু। এদিকে রুহানি মাথা নামিয়ে বলল। সরি স্যার, আর একটু হলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর পুলিশ আমাকে ধরে নিয়ে যেত। দেখুন, আপনি কিন্তু রাগ দেখাবেন না, আপনার চেয়ে বেশি ক্ষতি আমার হতো। জেলখানায় থাকলে আমি এবার পরীক্ষায় না বসে ফেল করতাম, দুবার ফেল, তখন তারও 1 বছর পর বিয়ে। আরাফ তার নিজের কপালে নিজেই চাপড় মারল। রুহানি চাপড়ের শব্দ শুনে আরাফের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে সরি বলে দৌড়ে পালিয়ে গেল। আরাফ ভ্রুকুসকে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। এদিকে রুহানি গেট দিয়ে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল। ধুর, ক্রাশকে ইমপ্রেস করার জায়গায় তার সামনে বাস খেয়ে বসে থাকি আমি। স্যারকে কে বললো অসময়ে টপকাতে? ধুর, ভাল লাগে না। লোকে শুনলে কি বলবে? পরীক্ষায়ও ফেল, প্রেমেও ফেল। একটাতে তো A+ পাওয়া উচিত আমার। পড়ালেখায়ও কোনো কাজে আসেনি। স্কুল থেকে পড়ে আসলাম হাউ টু মেক চা, পানি, খাবার দাবার, কিন্তু হাউ টু ইমপ্রেস স্যার এটা আর পড়ায়নি। এখন নতুন করে গুগল সার্চ দিতে হবে। হিমেলের বই হাতে ক্যাম্পাস উদ্যানে বসে আছে অরুণিকা। বসন্তের হাওয়া তার কায়া স্পর্শ করে যাচ্ছে। ঠোঁটে প্রসারিত হাসি জানিয়ে দিচ্ছে আজ তার মন ভালো। অরুণিকা বইটির দিকে তাকিয়ে স্মিত হেসে বলল। হিমালয়, আমি জানি না তুমি কে, কি তোমার পরিচয়, কিন্তু তুমি আমার হৃদয়ে সৃষ্টি হওয়া সেই কল্পনা, যাকে ভাবতে আমার ভীষণ ভালো লাগছে। তুমি আমার পরিচিত নও, তবুও পরিচিত। কেমন গোলমেলে কথা বলছি, তাই না? ইদানিং আমার তোমাকে ভীষণ ভালো লাগে। আমি হয়তো আবার কাউকে পছন্দ করা শুরু করেছি। তুমি আমার কাছে আরও স্পেশাল হয়ে গেছে হিমালয়। অরুণিকা আনমনে হেসে পুনরায় বলল। তবে তোমার বুদ্ধি কাজ করেছে। মান অভিমান সবার মাঝে থাকে, কিন্তু অভিমান ভাঙানোরই অভিনব কৌশলের প্রেমে পড়েছি আমি। আমিও দেখতে চাই কখন তুমি আবার আমার সামনে এসে দাঁড়াও। আমি অপেক্ষা করছি তোমার। এবার অন্তত আমার মন ভাঙবে না জানি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত স্পেশাল ফিল করার জন্য। আমি সব সময় এটাই চেয়েছি, কেউ আমাকে স্পেশাল ট্রিট করুক। মেয়েরা তো তার প্রিয় মানুষের কাছ থেকে এটাই আশা করে। কেউ একজন গলা খাকারি দিতেই অরুণিকা চমকে উঠল। পাশ ফিরে দেখল ইমান। অরুণিকা দ্রুত হাতে বইটি তার ব্যাগে ঢুকানোর প্রস্তুতি নিতে লাগলো। ইমান তার পাশে বসে বইটি টেনে নিয়ে বলল। এটা কার লেখা? অরুণিকা হালকা হেসে বলল। হিমালয়ের। তুমি তাকে ভালোবাসো? অরুণিকা বইটি টেনে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আপনি এটা কেমন প্রশ্ন করছেন? যদি হিমালয় তোমার সামনে আসে? মানে? হিমালয় তোমার প্রেমে পড়ার অপেক্ষায় ছিল। তুমি যেদিন তার প্রেমে পড়বে, সে তোমার সামনে এসে দাঁড়াবে। অরুণিকা ভ্রুকুসকে বলল। আপনাকে এসব কে বলেছে? বাদ দাও, আমি যদি বলি আমি হিমালয়কে চিনি? অরুণিকা বিরক্ত মুখে বলল। অসম্ভব, ওনাকে কেউই চেনে না। আমি চিনি। অরুণিকা ভীত দৃষ্টিতে ইমানের দিকে তাকিয়ে রইল। ইমান বলল। কিন্তু আমি তার পরিচয় তোমাকে জানাবো না, কখনোই জানাবো না। অরুণিকা ইমানের কথা না শুনে দ্রুত পায়ে সামনে চলে গেল। ইমান অবাক হয়ে অরুণিকার যাওয়ার পারে তাকিয়ে আছে। এদিকে অরুণিকা সামনে হাঁটতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল ডিপার্টমেন্টের সিঁড়িতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মনে অজানা ভয় ভিড় করেছে তার। কিসের ভয় একমাত্র সেই ভালো জানে। কাপা শরীরে সিঁড়ি থেকে উঠে হাত ঝাড়তে ঝাড়তে সামনে তাকাতেই থমকে গেল অরুণিকা। তার চোখ স্থির হয়ে আছে, মুখ ভঙ্গিতে ফুটে উঠেছে বিস্ময়। মুহূর্তেই হাত পা শিউরে উঠল তার। সিঁড়ির উপরের ধাপে দাঁড়িয়ে আছে আহনাফ। অরুণিকা এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আহনাফ সিঁড়ি বেয়ে নেমে তাকে পাশ কেটে চলে গেল। আহনাফ চলে যেতেই অরুণিকার ঠোঁটে অদৃশ্য হাসি ফুটে উঠল। সে নিজেও জানে না এই প্রশান্তির কারণ কি। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সে ধীর পায়ে হেঁটে ক্লাসে চলে গেল। ঘড়িতে রাত 8টা।
অরুণিকার ফোনের স্ক্রিনে আরাফের নাম্বার ভেসে উঠেছে। সে ব্যস্ত হাতে ফোন ধরতেই আরাফ ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর বান্ধবীকে এখান থেকে নিয়ে যা। মানে? উপরে আয় আগে, তারপর এসেই না হয় দেখ। রুহানি আরাফের নম্বর দেখে কৌতূহলী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়েছিল। কল কেটে যেতেই বলল, কি বললো তোর ভাই? বুঝলাম না। ওপরে গেলে বুঝবো, আমার সাথে আয় তো। অরুণিকা আরাফদের ফ্ল্যাটে বেল দিতেই আহনাফ এসে দরজা খুলে দিল। আহনাফকে দেখেই মিনিট খানেকের জন্য স্তব্ধ হয়ে গেল অরুণিকা। রুহানি উভয়ের মুখ চাওয়াচাই করছে। আরাফ পেছন থেকে এসে বলল, ভিতরে আয়। অরুণিকা ভেতর ঢুকে সবার দিকে একবার করে তাকালো। ইভান সোফায় বসে আছে থম মেরে। ইমন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদ ডাইনিংয়ের চেয়ার টেনে বসে আছে। আরাফ আর আহনাফ দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। রুহানি পুরো ঘরের অবস্থা দেখে বলল, বাসা এত এলোমেলো কেন? ঘরে কি ডাকাতি হয়েছে? তখনই রান্নাঘর থেকে উপমা বেরিয়ে এলো। উপমা অরুণিকাকে দেখে ক্ষীণ কণ্ঠে বলল, তোমার বান্ধবী তুর্যের ঘরে। অরুণিকা আর রুহানি ভ্রু কুঁচকে উপমার দিকে তাকালো। রুহানি বলল, রুদ্বা? হ্যাঁ। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, ও রাত 8টায় এখানে কি করছে? আরাফ বলল। ভিতরে গিয়ে দেখ। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অরুণিকা। তুর্য আর রুদ্বা দুজনই মাতাল হয়ে আছে। অরুণিকা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এরপর ব্যস্ত হয়ে তাদের দিকে যেতেই তুর্য রুদ্বার হাত ধরে বলল। লেটস ড্যান্স। রুদ্বাও মাথা নেড়ে সায় দিল। উপমা দরজার কাছে এসে দাঁড়ালো। তুর্য রুদ্বার কোমর জড়িয়ে মাতাল কণ্ঠে সুর দিয়ে শরীর দোলাচ্ছে। এরপর রুদ্বাকে কোলে নিয়ে বসার ঘরে চলে এলো সে। উপমার দিকে তাকিয়ে বলল, তুই এখন দেখ আমি তোর সামনে কিভাবে অন্য কাউকে আদর করি। এই বলে রুদ্বার কাছে আসতেই অরুণিকা তুর্যকে সরিয়ে দিল। হঠাৎ রুদ্বা অরুণিকার চুল টেনে ধরল। অরুণিকা ব্যথায় কুকড়ে উঠতেই আহনাফ আর রুহানি এসে রুদ্বার হাতের মুঠো থেকে অরুণিকার চুল ছাড়িয়ে নিল। রুদ্বা মাতাল কণ্ঠে বলল, তুই আমার আর তুর্যর লাইফের সবচেয়ে বড় বাধা। তুই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না তুর্যকে। আরাফ বলল, রুদবার বাসায় কেউ নেই, ওরা নাকি রাতে ফিরবে। এই বলে তোর বান্ধবী আমাদের ঘরে ঢুকেছে। এরপর তুর্য নিজেও খেয়েছে, মেয়েটাকে এসব খাইয়েছে। তাড়াতাড়ি ওকে নিয়ে যা, কেউ জানলে আমাদের মান সম্মান সব শেষ। রুহানি গালে হাত দিয়ে আরাফকে জিজ্ঞেস করলো, স্যার, আপনিও কি এসব খান? আরাফ ভ্রু কুঁচকে রুহানির দিকে তাকালো। রুহানি আমতা আমতা করে বলল, ইয়ে মানে আহনাফ স্যার খেয়ে রিহ্যাবে গিয়েছিলেন, এখন তুর্য ভাইও খাচ্ছেন এইসব। আপনি তো ডাক্তার, আপনিও খেলে আমরা কিভাবে আপনার কাছে ট্রিটমেন্ট করাতে আসব? আরাফ চেঁচিয়ে বলল, এখন এসব প্রশ্ন করার সময়? মেয়েটাকে নিয়ে এখান থেকে বের হও। বাড়ির মালিক জানলে আমাদের ঘর থেকে বের করে দিবে। উপমাও এই মেয়েটার জন্য নিজের বাসায় যেতে পারছে না। একলা একটা মেয়ে ব্যাচেলার ঘরে উঠলে এলাকায় বদনাম হবে আমাদের। রুহানি মুখ বাঁকিয়ে বলল, এভাবে চেঁচিয়ে বলতে হয়? ধীরে বললেও তো শুনতে পারতাম। আরাফ কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকাতেই রুহানি দ্রুত দরজার বাইরে এসে বলল, অরু, তাড়াতাড়ি চলে আয়। উপমা আর অরুণিকা রুদ্বাকে টেনে টেনে কেউ না দেখে মতো নিচ তলায় নিয়ে এলো। এরপর অরুণিকার রুমে শুইয়ে দিল রুদ্বাকে। উপমা রুদ্বাকে রেখে চলে যাবে, তখনই অরুণিকা তার হাত ধরে বলল, তুমি প্লিজ তুর্যের সাথে কথা বলো। ও তোমাকে কষ্ট দেওয়ার জন্য রুদ্বার অনুভূতি নিয়ে খেলছে। প্লিজ এমন করতে বারণ করো ওদের। ওকে, রুদ্বার বাবা মা জানলে অনেক কষ্ট পাবে। ওদের অনেক আদরের মেয়ে রুদ্বা, কোনো কিছুর অভাব নেই ওর। অনেক সম্মানী তারা। তাদের মেয়ে একটা ছেলের সাথে ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে। এটা শুনলে সহ্য করতে পারবে না। আমার ভাই আর তার বন্ধুদের নিয়ত ভালো না হলে আজ রুদ্বার কপালে শনির দশা আসতো। প্লিজ তুর্যকে বোঝাও, ও তোমাকে এখনো ভালোবাসে। তুমি দেখছো না, তোমার জন্যই তো ও এত সব করছে। আমি জানি না তুমি কিভাবে কাকে ঠকিয়েছো, কিন্তু তোমার চুপ থাকা অনেকের জীবন ধ্বংস করে দেবে। তুর্য যদি স্বেচ্ছায় রুদ্বার সাথে মুভ অন করতো, আমি অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু আমি জানি যেই ছেলে এখনো তার ভায়োলিন থেকে শ্যামকন্যার
নাম মুছে দিতে পারেনি, তার হৃদয় থেকে সে কিভাবে সেই নাম মুছে দেবে যার গানের প্রতিটি কথা তার শ্যামকন্যাকে নিয়ে? সে কিভাবে আবার ভালোবাসবে? তোমাদের নিজেদের সমস্যার কারণে আমার বান্ধবীর জীবনটা ধ্বংস করো না প্লিজ। উপমা মাথা নিচু করে চলে গেল। রুহানি অরুণিকার হাত ধরে বলল, উপমা মেয়েটা